যারা তোমরা সামনে মাধ্যমিক দিতে চলেছ, ওই ইংলিশ রাইটিংয়ের ওপরে এই ক্লাসটা তোমাদেরকে নিচ্ছি। যারা মানে ইংরেজিতে রাইটিংয়ে খুব দুর্বল তোমরা মনে করছো, যাদের রাইটিং নিয়ে খুব সমস্যা আছে বলে আমাকে বেশ কমেন্টে অনেকে জানিয়েছো। প্রথম কথা হচ্ছে, ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, বিদেশি ভাষা। সেটা না, প্রথম কথা ভেবে নাও যে সেটা নিয়ে একটু দুর্বলতা থাকাটা কোনো লজ্জা বা কোনো কিছুর বিষয় নয়। অনেকেরই থাকে, তাবর তাবর মানুষের থাকে। কিন্তু আমি এই ক্লাসটাতে আমি এর আগে একটা ক্লাস নিয়েছি। সেই ক্লাসটাতে আমি বলেছি যে কিভাবে মানে একটা ফরম্যাট দিয়েছি। ওই ক্লাসটাতে একটা ফরম্যাট দিয়েছি, দিয়ে বুঝেছি যে না, ওইটাতেই মানে তোমাদের সবটা বোধহয় সুবিধা হবে না। তার জন্য আমি ফার্দার আবার একটা এই ক্লাস নিচ্ছি। দেখো, এই ক্লাসটাতে আমি কি করেছি, যারা ইংরেজিতে দুর্বল মানে রাইটিংটাতে দুর্বল, এটা কিন্তু তাদের জন্য বলছি। যারা স্ট্রং আছো, ভালো প্রিপারেশন আছো, তারা সেইভাবে তৈরি হও। যারা এখনো পর্যন্ত মনে করছো যে না, সেইখানটাতে একটু দুর্বলতা আছে, আমি কিছু সহজ পদ্ধতি বলবো না, সহজ কিছু পরামর্শ বলতে পারো, সেইগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে কিনা তোমাদের একটু হলেও কিছু উপকার হয়। তো এইটাতে আমি কি করছি, এইটাতে তোমাদেরকে একটা কথা বলবো। প্রথম ক্লাসের মূল বিষয়টায় আসি। বিষয়টা হচ্ছে, দেখো 9, 10 এই সমস্ত জায়গাতে যে ধরনের তোমাদের প্যারাগ্রাফ, লেটার, তোমাদের গ্রামার বইতে যে ধরনেরগুলো থাকে, এটা হচ্ছে প্রথম পরামর্শ। যেগুলো তোমাদের গ্রামার বইতে থাকে সেগুলোকে, সেই সমস্ত ভাষা বা সেই ধরনের ওয়ার্ড, সেই ধরনের সেন্টেন্সের যে গঠন, সেইগুলো যারা দুর্বল তোমরা মনে করছো, নিজেদের ছাত্রছাত্রী যারা রয়েছ, তাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়, পড়তে অসুবিধা হয়। আমি এই ক্লাসটা নিচ্ছি তাদের জন্যে, যাদের সত্যি কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, যারা দুর্বল, তাদের জন্যে। আমাকে যেন ভুল ব্যাখ্যা করো না। আমি ডিটেলে যখন ইংরেজিটা শেখাচ্ছি, ইংরেজির ক্লাস নিই, সেটা আলাদা জায়গা। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বলছি, মানে এইটুকু সময়ের মধ্যে তোমাদেরকে যেটুকু মানে আমি চেষ্টা করছি যে যাতে তোমরা খানিকটা কিছু লিখে আসতে পারো বা সুবিধা হয়। যাদের পড়া দেখিয়ে দেওয়ার কেউ নেই, তাদের জন্যে আমি একটু চেষ্টা করছি। এখন এই আসল বিষয়টা, যেটা প্রথম মূল বিষয়টা মনে রাখো, সেটা হচ্ছে যে 9, 10-এর যে সমস্ত বইগুলো আছে, সেগুলো তো আছেই গ্রামার বইগুলো, তাতে তো বিভিন্ন প্যারাগ্রাফ, লেটার, তারপরে তোমার কি বলবো, বায়োগ্রাফি, এই ধরনের যে যা কিছু সমস্ত কিছু আছে তাতে। কিন্তু তোমাদের এক্ষেত্রে পরামর্শ দেবো, যারা দুর্বল, তোমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কিন্তু পরীক্ষায় পাশ করতে শিখতে এই জায়গাটায় এসেছো। কাজেই তোমরা সেখানে কিন্তু ইংরাজি বইগুলো পড়েছো। একটা কাজ করো, ওই যে পুরনো যে বইগুলো তোমাদের আছে, গ্রামার বইগুলো, তাতেও তো তোমরা ছোট ক্লাসে প্যারাগ্রাফ, লেটার এইগুলো লিখতে শিখেছো। তোমরা কিছু না কিছু তো শিখেছো, কিছু না কিছু তো লিখেছো সেই প্যারাগ্রাফগুলো। ঘটনা হচ্ছে, সেই প্যারাগ্রাফ, সেই লেটারগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে থেকে গেছে। প্রথম টিপস হচ্ছে, প্রথম পরামর্শ হচ্ছে, তোমরা এই বইগুলোর তুলনায় সেই বইগুলোর দিকে একটু নজর দাও। সেই বইগুলোর দিকে তোমরা কি বলবো, একটু প্র্যাকটিস করো। সেই বইগুলোর থেকে তোমরা প্যারাগ্রাফগুলো দেখো, পুরনো ছোটোবেলাকার বই, ক্লাস 5-এর বই, 6-এর বই, 7-এর বই, 8-এর বই, এই বইগুলোতে দেখো তুমি লেটার রাইটিং শিখেছো, সেখানে কিছু প্যারাগ্রাফ রাইটিং তোমরা শিখেছো, এবং সেইগুলো কখনো মুখস্থ করেছো, কখনো তৈরি করেছো, করে সেগুলো পরীক্ষায় সেই ক্লাসের বিভিন্ন ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মে, থার্ড টার্মের পরীক্ষায় সেগুলো কিন্তু তোমরা লিখেছো। কাজেই সেগুলো মনে আছে। এইটা হচ্ছে প্রথম পরামর্শ, সেগুলো তোমাদের এখন মনে আছে, একটু দেখলেই কিন্তু সেগুলো মনে পড়ে যাবে। 2 নম্বর পরামর্শ কি, এইবার এখন হ্যাঁ, একেবারে ছোট ক্লাসের মতো বিষয় নিয়ে হয়তো তোমাদের প্যারাগ্রাফ বা লেটার হয়তো আসছে না, একটু অন্যরকম আসছে, কিন্তু অনেক কিছু বাক্য দেখবে, অনেক কিছু মিল পেয়ে যাচ্ছ, তুমি কিছু লিখতে পারছো সেখানে। ওই পুরনো জিনিসটা যেই দেখছো, তোমার মনে পড়ে যাচ্ছে, মুখস্থটা এসে যাচ্ছে। এইবার এই নতুনটা, যে নতুন সাবজেক্টটা দিয়েছি, সেটার সঙ্গে একটু মিল খোঁজো। আর এই ক্লাসটাতে আমি কি করছি, যাদের সেই পুরনো বইপত্র তো অনেকে রাখো না, সেসব তো বই কোথায় আছে না আছে অনেকে খুঁজে পাও না। তো সেক্ষেত্রে তার জন্য আমি কি করছি, এই ক্লাসে
তোমাদের একদম মানে কি বলবো সহজ ভাষায়, যাতে কিছু প্যারাগ্রাফ, কিছু লেটার, কিছু বায়োগ্রাফি, কিছু স্টোরি রাইটিং, এইগুলো আমি এই ক্লাসে দিয়ে দিচ্ছি। এই ক্লাসে দিয়ে দিচ্ছি আরও জিনিস একটা, সেটা হচ্ছে আমি আগের ক্লাসে যেমন ফরম্যাট দিয়েছিলাম, এই ক্লাসেও কিছু সোশ্যাল ইস্যুর উপরে কিভাবে তুমি প্যারাগ্রাফ যদি আসে কীরকমভাবে লিখবে। গত ক্লাসে আমি বায়োগ্রাফির উপরে দিয়ে দিয়েছিলাম একটা ফরম্যাট, এখানেও আবার দিচ্ছি। দেখো, তুমি যদি একটা পরামর্শ নাও, একটা বায়োগ্রাফি যদি তুমি কারোর একটু পড়ে রেখে দাও, তুমি 4 বায়োগ্রাফি আসবে, জাস্ট নাম, তারিখ, এইগুলোকে একটুখানি চেঞ্জ করে দিলে কিন্তু, বা তার যে কাজকর্মগুলো দিয়েছে পয়েন্টে একটু একটু চেঞ্জ করে দিলে কিন্তু তুমি বায়োগ্রাফি লিখতে পারছো। তেমনি স্টোরির ব্যাপারে বলছি, তুমি যদি বেশ কয়েকটা স্টোরি একটু পড়ে রেখে দাও, তাহলে কিন্তু একটা যে পয়েন্ট দিচ্ছে সেই স্টোরি, তুমি দেখবে বেশ বেশ কিছু বাক্য ওর থেকে তুমি এখানে মিল পাচ্ছ। আর একটা জিনিস, পয়েন্ট জুড়তে শেখো। এটা হচ্ছে 3 নম্বর পরামর্শ তোমাদের, পয়েন্ট জুড়তে শেখো। যেমন মানে আমি আগের ক্লাসে দিয়েছি, যেমন নেক্সট, একটা লাইন হয়ে গেল নেক্সট, এইটা আফটার দ্যাট মানে পরে, এই ধরনের জিনিস দিয়ে পয়েন্টগুলোকে জুড়তে শেখো। 4 নম্বর পরামর্শ হচ্ছে, দেখবে এই ধরনের জিনিসগুলো, যে স্টোরি লেখার ক্ষেত্রে বা বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটা কিন্তু মেনলি লেখা হয় পাস্ট টেন্সে। ওয়াজ ডান, ওয়াজ বর্ন, এই যে প্যাসিভ ফর্মে এটা কিন্তু লেখা হয়। জন্মগ্রহণ করেছিলেন, করা হয়েছিল, যাওয়া হয়েছিল, এই ধরনের ফর্মে কিন্তু লেখা হয়। কাজে এই ওয়াজ ডান, ওয়াজ মেড, তারপরে মানে হি লিভসটা হবে না, হি লিভড, এই ধরনের পাস্ট টেন্সের জিনিসটা কিন্তু মাথায় রাখো। এইটা দিয়ে দিয়ে যদি জুড়তে পারো, পয়েন্টগুলোকে জাস্ট জুড়ে জুড়ে দিতে পারো, তাহলেও কিন্তু অনেকটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যায়। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কি, তুমি যদি বেশ কয়েকটা পার্সোনাল লেটার একটু করে রেখে দাও, বন্ধুকে ইনভাইটেশন, কোথাও বেড়াতে গেছো, এরকম। তেমনি তোমাদের আর একটা কথা বলবো, 5 নম্বর পরামর্শ, সেটা হচ্ছে দেখবে যে আমার ভিলেজ, মাই এম ইন লাইফ, মাই ফেভারিট পোয়েট, এরকম একটা লিস্ট আছে যেটা তোমার সম্বন্ধে, মাই ডেলি রুটিন, মাই হবি, এরকম একটা সেকশন থাকে। আর একটা সেকশন থাকে প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের ওপর যদি তুমি একটা প্যারাগ্রাফ মোটামুটি করে রাখো, তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের ওপর বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ তুমি আসলে তুমি এটা ওটা চেঞ্জ করে দিয়ে, পয়েন্টগুলোকে একটু চেঞ্জ করে দিয়ে তুমি ভাষাটাকে মোটামুটি এক রেখে কিন্তু লিখতে পারছো। এ বাদে আসে কিছু সোশ্যাল ইস্যুসগুলো, মানে যেমন ধরো সোশ্যাল ইস্যু হতে পারে, বা তোমার এলাকার কোনো সমস্যা, এর ওপরে করে রাখার অর্থ কি, সেটা থেকে যদি চিঠি আসে কোনো একজন অফিসারকে লেখা বা কোনো একটি দপ্তরকে লেখা, সেটা তুমি লিখতে পারছো। তেমনি সেটার উপর যদি প্যারাগ্রাফ আসে, তুমি সেটাও লিখতে পারছো। কাজে এই সেকশনগুলোকে তোমরা ভাবো। তেমনি মানে এ বাদে যেমন ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, এটা যেমন বাংলাতে আসে, তেমনি এর ওপরে কিছু প্যারাগ্রাফ, 2-1টা প্যারাগ্রাফ করে রাখো। তা আমি এখানে কি দিচ্ছি, এগুলো যারা করে রাখতে পারছো খুব ভালো কথা। এই ক্লাসটায় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু, তুমি এবার ডান দিকে স্ক্রিনটায় দেখো, বেশ কিছু, আমি একটু চশমাটা খাটিয়ে এনেছি, আমি স্ক্রিনটা ভালো চোখে দেখতে পাবো না বলে। দেখো, এই ক্লাসে আমি কি দিচ্ছি, এই ক্লাসে বেশ কিছু প্যারাগ্রাফ, বেশ কিছু লেটার, পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এই সমস্ত একদম সহজ ভাষায় আমি দিয়ে দিচ্ছি। বলেছি তো, তোমাদের ছোটোবেলাকার বইপত্র তোমরা রাখো না, অনেক সময় হারিয়ে ফেলো, ঠিক আছে, বা সেটা যত্ন হয় না। কাজে এখানে আমি সেই রকমভাবে একদম সহজ ভাষায় সেগুলো তুলে দিয়েছি। এবার তোমাদের পরীক্ষায় যখন লিখবে, তোমরা এর মধ্যে থেকেই কিন্তু এই আইডিয়াটা পাবে, বেশ কিছু ভাষা, মানে বেশ কিছু সেন্টেন্স তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে। সেই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা রাইটিংয়ে ইউজ করতে পারবে। এই পুরো, এই যে দেখো, প্রথমে দিয়েছি কি, এটা একটা ডেলি রুটিনের ওপর একটা দিয়েছি। এইখানটা দেখো, তোমাদের কিন্তু এই পিডিএফটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমাদের জন্যে। এই পিডিএফটাকে তোমরা ডাউনলোড করে নাও লিঙ্ক থেকে, নিয়ে ওটাকে পুরো দেখো ভালো করে। যেমন ডেলি রুটিন দিয়েছি, ইয়োর ফ্যামিলি দিয়েছি, এখানে দেখো ইয়োর ফ্যামিলি, এরকম ছোট ছোট দিয়েছি। এইখানে দেখো রাজা রামমোহন রায় সম্বন্ধে একটা বায়োগ্রাফি দিয়েছি, কিভাবে সেটা জুড়ে লিখতে হয়, পয়েন্টগুলো রয়েছে। যেমন একটা ছোট্ট বলছি, রাজা রামমোহন রায়, একদম সহজ ভাষায়,
রাজা রামমোহন রায় ওয়াজ বর্ন, এখান থেকে দেখো আমি পড়ছি, ওয়াজ বর্ন ইন 1973 অ্যাট রাধানগর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি। জাস্ট এর বদলে যদি অন্য কোনো একজন ব্যক্তির কথা পয়েন্টে দেওয়া থাকে, জাস্ট কি করছো তুমি, সালটা পাল্টে দিচ্ছ, জায়গাটা পাল্টে দিচ্ছ, নামটা পাল্টে দিচ্ছ, বাকি সেন্টেন্সটা একই রকম থাকছে। হিজ পেরেন্টস ওয়ার রমাকান্ত রায় অ্যান্ড তারিণী দেবী। ঠিক আছে, জাস্ট যে নতুন কোনো ব্যক্তি হচ্ছে তার জাস্ট ওই জায়গাটা পাল্টে দিলে, নামগুলো পাল্টে দিলে। দে টুক গ্রেট কেয়ার অফ হিজ এডুকেশন। এইখানে একটা বাক্য ওই ব্যক্তির সম্বন্ধে যা আছে সেই সম্বন্ধে একটু রিলেটেড কোনো বাক্য ওখানটা দিয়ে দিলে। রামমোহন হ্যাড হিজ আর্লিয়ার এডুকেশন অ্যাট পাটনা, ওই রকমই থাকে, মানে কোনো ব্যক্তির সম্বন্ধে যে তিনি কোথায় পড়াশুনো করেছেন। লেটার, এইখানে দেখলে আমি ওই যে বলেছিলাম যে আফটার দ্যাট, নেক্সট, লেটার, এইগুলো দিয়ে বাক্য জুড়ে পরের বাক্যটায় যেতে হয়। এখানে আর একটা পরামর্শ দিয়ে রাখি, যে কোনো একটা বাক্য হয়ে যাচ্ছে, প্রসঙ্গ হয়ে যাচ্ছে, ভাবো মাথার মধ্যে তারপর কি, উনি এইটা করলেন, বা গল্পটার এই লাইনটা অবধি এই অবধি হলো, তারপর কি, এই তারপর কি যেই বুঝবে সঙ্গে সঙ্গে দেবে আফটার দ্যাট, নেক্সট, সব শেষে যদি হয়ে যায়, সবটা হয়ে গেল বলা, তখন দেবে ফাইনালি, এই কথাটা লিখে দিলে। ঠিক আছে, আর একদম শুরুতে লিখছো, ধরো এরকম যদি কোনো কিছু তৈরি করার ব্যাপারে বলে, কোনো একটা গল্পের শুরুতে বলে অ্যাট ফার্স্ট, এই ধরনের কথাগুলো মাথায় রেখে দাও। এইগুলো দিয়ে দিয়ে লাইন জুড়তে হয়, শুরু করতে হয়, শেষ করতে হয়। তা এরপরে কি হচ্ছে, আচ্ছা, রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। এখানে যদি কোনো একজন ক্রিকেটার হয়, তুমি কি বললে, অমুক ব্যক্তি ইজ এ গ্রেট বা ওয়াজ এ গ্রেট ক্রিকেটার, এরকম জাস্ট একটুখানি চেঞ্জ করে দিচ্ছ। হি ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, তাহলে যে ব্যক্তি সম্বন্ধে বলছে তিনি কিছু না কিছু একটা, মানে তার একটা কোনো কর্মকাণ্ড আছে, তিনি এই জায়গাটায় সেটা বসিয়ে দিলে। কিন্তু তখন আর ফাউন্ডেড বললে না, তিনি প্রতিষ্ঠা করে, বা তিনি যে কাজটা করেছেন সেইখানটা এটা বসিয়ে দিলে। ইন এত সাল, 1828 সাল, মানে ওই সালটা চেঞ্জ করে দিচ্ছ। টু কাউন্টার দ্য অর্থোডক্সি অফ ওয়ার্শিপ অফ আইডলস, এটাকে মানে তার যে কাজটা আছে এটাই লিখতে হবে না, উনি যে কাজটা করেছে, সেই ব্যক্তি যে কাজ করেছে, যার সম্বন্ধে বায়োগ্রাফিটা দিচ্ছে, তার সম্বন্ধে তুমি ওখানটায় লিখছো। আচ্ছা, আচ্ছা ওটা হয়ে গেল। হি ট্রায়েড হিজ বেস্ট টু রিমুভ মেনি সোশ্যাল ইভিলস টু। এবার এটাও কিন্তু বলছি, এটা ওনার সম্বন্ধে দিচ্ছে, কিন্তু এটা অন্য সম্বন্ধেও দিতে পারে। এইবার কি, হি ট্রাভেল টু ইংল্যান্ড এত সাল, এগুলো কোথার থেকে নিচ্ছে দেখো, এইগুলো নিচ্ছে এই যে পয়েন্টটা দেওয়া আছে, ঠিক আছে, ট্রাভেলড, এই দেখো ট্রাভেলড ইংল্যান্ড কত এত সালে, ঠিক আছে, তাহলে হি ট্রাভেল টু ইংল্যান্ড, এখানটা জাস্ট ওইটাকে জুড়ে দিল। হি ট্রাভেল টু ইংল্যান্ড এত সাল অ্যাজ স্পেশাল মেসেঞ্জার অফ এম্পারার অফ দিল্লি। ঠিক আছে, এখানটা দেখো কোথায় গেল, হি ট্রাভেলড টু ইংল্যান্ড এত সাল অ্যাজ এ স্পেশাল মেসেঞ্জার অফ দ্য এম্পায়ার অফ দিল্লি। দেখো ঠিক এইভাবেই কিন্তু তোমরা জুড়বে, কত সহজ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে জাস্ট পয়েন্টটা থেকে জাস্ট একটু জুড়ে দেবে। আর এরকম যদি আমি কমন ফরম্যাট কিছু দিয়ে রেখে দিচ্ছি, তাহলে তোমাদের কি হবে, তোমাদের আরও জিনিসটা এইগুলো যদি তৈরি থাকে, একটু পড়ে নাও, তাহলে ওগুলো করতে কিন্তু আরও সহজ হবে। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে দিল্লি অ্যান্ড ফ্রান্স ইন 1832 অন ইনভাইটেশন ফ্রম দ্য এম্পায়ার অফ ফ্রান্স। তারপরে কি হয়েছে, এই দেখো এখানে দিয়েছে, ফ্রান্সে গেছেন তিনি 1832 সাল, ইনভাইটেড বাই লুইস ফিলিপ দ্য এম্পায়ার অফ ফ্রান্স। দেখলে ওইটা জুড়ে দিয়েছে ওখানটাতে। ঠিক আছে, এম্পায়ার অফ কোথায় গেল, এম্পায়ার অফ ফ্রান্স দ্য গ্রেট রিফর্মার। এই যে গ্রেট রিফর্মার, মানে ওই ব্যক্তির সম্বন্ধে যেটা বলেছে, দিস গ্রেট ক্রিকেটার বা দিস গ্রেট সায়েন্টিস্ট, এরকম বলে দিলে। আচ্ছা, দিস গ্রেট রিফর্মার হু ইজ কল্ড মর্নিং স্টার, মানে ওনাকে যেটা দিয়ে বলা হতো, বা ভারতরত্ন, এরকম ওইখানটা দিয়ে দিলে, যার সম্বন্ধে বলছে, অফ রিফরমেশন, ডায়েড,
মানে তিনি যে সালে যদি বলে যে তিনি মারা গেছেন, মারা যাওয়ার সালটা যদি দেওয়া থাকে, ডায়েট অ্যাট বিস্টল এত সাল, এত তারিখ, এত এত সাল, দেখলে একটা প্যারাগ্রাফ মোটামুটি হয়ে গেল। এবার ওই পয়েন্টগুলোকে জুড়ে 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 জুড়ে, তাহলে কি হচ্ছে, আমি এই যে পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি না, এইটাকে যদি একটুখানি তোমরা নজর দাও, একটুখানি যদি তোমরা বারবার করে একটু পড়ে নাও, তাহলে সেই বাক্যগুলোও তোমার মধ্যে ঢুকে যাবে এবং কিভাবে জুড়ছে তার ব্যাপারে একটা মোটামুটি কনফার্ম আইডিয়া তোমাদের মধ্যে এসে যাবে। এটাই আমার উদ্দেশ্য, তোমাদের যতটা পারছি আমি সাহায্য করবার চেষ্টা করছি। মানে ওই কি বলবো, চমকদার কোনো আকর্ষণ হেডলাইনে বা থাম্বনেলে দিয়ে ভিতরে কিছু নেই, আমি পারছি না। আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের কতটা সহজ করা যায়। যারা একদম কিছু পারছো না তাদের কিভাবে আমি পাশে থাকতে পারি, আমি সেই চেষ্টা করছি। কিন্তু অনেক ক্ষেত্রে আমাকে অনেকে ভুল ব্যাখ্যায় অনেক রকম কমেন্ট করে, কিন্তু দেখো আমি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি তোমাদের পাশে সাহায্যের জন্য চেষ্টা করছি মাত্র। আচ্ছা দেখো, এরপরে দেখো আর একটা কি, এইখানে যদি প্রাইজ গিভিং সেরিমনি নিয়ে একটা প্যারাগ্রাফ আমি তোমাদের দিয়েছি, এই পয়েন্টগুলোকে কিভাবে ডেসক্রাইব করেছে সেটা তোমরা একটুখানি পড়ে দেখে নাও, নিলেই তোমরা বুঝতে পারবে যে ওই রকম টাইপের কোনো একটা অনুষ্ঠান সম্পর্কে যদি তোমাদের কিছু আসে, তাহলে এইটাকে একটু পয়েন্টগুলো মানে লেখাটাকে একটু এদিক ওদিক করে দিলে কিন্তু তোমরা সেটা সম্বন্ধে লিখতে পারছো। দেখো আরও দিয়েছি তোমাদের একটা কি বলবো, ক্লাসরুম সম্বন্ধে দিয়েছি, বিদ্যাসাগর সম্বন্ধে দিয়েছি, এরকম এই প্যারাগ্রাফগুলো দিয়েছি। এইবার দেখো ছোট ছোট কিছু প্যারাগ্রাফ, এইগুলো তোমাদের হয়তো আর একটু বেশি লিখতে হতে পারে, আর দু একটা পয়েন্ট হয়তো সেখানে দেবে, কিন্তু এইটা যদি এটুকুও যদি লিখে আসতে পারো, আরে তাও তো কিছু নাম্বার পাবে ভালোভাবে, এটুকুও যদি লিখে আসতে পারো। ঠিক আছে, খেয়াল করে দেখো না, একটা লাইনে কতগুলো শব্দ থাকছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হচ্ছে এইদিকে, এদিকে কটা লাইন হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, দেখছো কাছাকাছি কিন্তু 100টা শব্দর কাছাকাছি চলে যাচ্ছে। তোমাদের তো 100টা শব্দই লিখতে হবে, এটুকুও যদি লেখো সিম্পল সেন্টেন্সে, দেখো স্টাইল সেন্টেন্স আছে, স্মার্ট সেন্টেন্স, স্টাইল সেন্টেন্স, এগুলো আছে, ভালো কথা। যারা পারছো, যারা স্ট্রং ইংলিশে বাক্য গঠন করতে শিখেছো, সুন্দর করে পারছো, তারা তো অবশ্যই করো, অবশ্যই করো, সেটা সুন্দরভাবে করো। কিন্তু যাদের একেবারে দুর্বলতা আছে তারা এইভাবেও সিম্পল সেন্টেন্সে বাক্যটা যেন অন্তত শুদ্ধ হয়, এইটুকু অন্তত খেয়াল রেখো, বাক্যটা যেন শুদ্ধ হয়। একটু ভার্বের লিস্টগুলো পড়ো, আমি যে টেন্সের ক্লাসগুলো নিয়েছি সেগুলো একটু দেখো, ঠিক আছে, তাহলে তোমাদের বাক্য গঠন সম্বন্ধে একটা ধারণা হবে। আর এই ধরনের জিনিসগুলো সম্বন্ধে, যেমন পার্টস অফ স্পিচ, আর্টিকেল প্রিপোজিশন, এইগুলো গ্রামার বইতে একটু ঝালিয়ে নাও, তাহলেও অনেকটা উপকার হবে এই বাক্য গঠনের ক্ষেত্রে। যেমন দিয়েছি ইয়োর ভিলেজ সম্বন্ধে দিয়েছি, ইয়োর ডেলি লাইফ সম্বন্ধে দিয়েছি, ইয়োর স্কুল সম্বন্ধে দিয়েছি, এগুলো আসে অনেক ক্ষেত্রে আসে। মাই পেট মানে তোমার পোষ্য সম্বন্ধে দিয়েছি। এইবার দেখো অনেক সময় এরকম আসে যে তুমি এমন একটা জায়গায় বেড়াতে গেছো, সেইটা সম্বন্ধে লেখো, কোনো হিস্টোরিক্যাল প্লেস বা কিছু, এইটা একটা কমন দিয়ে দিয়েছি মোটামুটি, ওইটার ওপর ভিত্তি করে কিছু লিখতে পারবে। ফেস্টিভ্যাল সম্বন্ধে একটা দিয়েছি, তোমার এম ইন লাইফ দেখলে আমি এটা বলেছিলাম, ওর ওপর একটা দিয়েছি, আমাদের ভারতবর্ষ সম্বন্ধে একটা দিয়েছি, ইন্ডিয়া সম্বন্ধে। এবার দেখো কিছু বাক্য লিখতে বলা হয়েছে যে তুমি এমন একটা জায়গায় ঘুরতে গেছো, সেই সম্পর্কে এরকম কিছু দিয়ে দিয়েছি। এ বাদে আমি বলছি না, একটা ফরম্যাট নিচে দিয়ে দিয়েছি এর একদম লাস্টে, যাতে পুরো সোশ্যাল কিছু ঘটনা, যে তোমার জায়গায় জঞ্জাল জমেছে সেই সম্বন্ধে কিছু লেখো, কি বলে বারবার লোডশেডিং হচ্ছে সেই সম্বন্ধে কিছু লেখো, এরকম নানান বিষয় সম্বন্ধে আসে। ঠিক আছে, সেগুলো সম্বন্ধেও একটু তোমাদের পুরনো বইগুলো পড়ে নাও, বা নিজেদের এখনকার যে বইগুলো আছে সেগুলো একটু চোখ বুলিয়ে রেখে দাও ওগুলো। আচ্ছা, এবার দেখো স্টোরি রাইটিং কিভাবে লিখতে হবে একদম, ঠিক আছে, গল্পে যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে, মনে মনে সুস্পষ্ট একটা ধারণা তৈরি করবে, এই পয়েন্টগুলোকে পড়ে নিয়ে গল্পটা ঠিক কি বলতে চাইছে, স্টোরিটা কি লিখতে হবে সেইটা সম্বন্ধে একটা ধারণা করো। 2 নম্বর কি, প্লট সম্বন্ধে ধারণা, মানে কি বলবো, মানে যে জায়গাটা বা যে ঘটনাটা সম্বন্ধে বলছে সেইটার ওপরে গল্পটার ভাবনাটা নিয়ে এসো। গল্পের সময় প্রতিটা কি বলবো আউটলাইন যথাযোগ্যভাবে সম্প্রসারণ করবে, মানে যে পয়েন্টগুলো থাকবে সেইগুলোই একটু বিস্তার করে লিখবে, আর পয়েন্টগুলোকে যেভাবে জুড়বে, ঠিক আছে, যেমন গল্পের একটা টাইটেল দেবে অবশ্যই,
যে কোনো গল্পের কিন্তু একটা টাইটেল দেবে, যে কোনো প্যারাগ্রাফের একটা কিন্তু হেডলাইন দেবে। এই হেডলাইনটা কোথা থেকে নেবে? ওটা ওখানেই দেওয়া থাকবে, অমুকের বিষয়ে লেখো, কি বলবো, সিংহ আর ইঁদুরের ওপর গল্প, ওর ওপর একটা ওই টাইটেল কিন্তু ওই পয়েন্টের মধ্যে থেকেই একটু যদি মাথা কাটাও ওর মধ্যে থেকেই টাইটেলটা তুমি পেয়ে যাবে বা হেডলাইনটা পেয়ে যাবে। আর এখানটা দেখো, ডগ অ্যান্ড হিজ শ্যাডো এরকম একটা গল্প দিয়েছি, ঠিক আছে। ফলস ফ্রেন্ড এটার ওপর একটা দিয়েছি। এই যে কাক, মানে এ ট্রু ফ্রেন্ড ইজ নোন অনলি ইন টাইম অফ ডেঞ্জার। এই যে এ ক্রো অন এ ট্রি, এ বিট অফ ফ্লেশ ইন হার বিক, এ ফক্স প্রেজেস হার বিউটি বাট এক্সপ্রেসেস সরো দ্যাট শি হ্যাজ নো ভয়েস। ঠিক আছে, যে বলছে তোমার মুখে তুমি কোনো কথা বলতে পারো না, কাক ঠোঁটের মধ্যে মাংসটা নিয়ে রেখেছে আর নিচের থেকে ও ব্যঙ্গ করছে যে তুমি এটা করতে পারো না। এই ধরনের গল্পগুলো যেগুলো আছে, আমি সবটা পড়তে গেলে তো অনেক টাইম কেটে যাবে। ওই জন্য আমি পুরো পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে কিন্তু একটু দেখো। অনেকগুলো গল্প দিয়েছি এর মধ্যে, পয়েন্টগুলো কিভাবে বিস্তার করেছে সেগুলো খেয়াল করো। বেশ করে এই গল্পগুলোকে বারবার করে একটু পড়ে রাখলে তোমাদের অনেক কিন্তু সেন্টেন্স সম্বন্ধে আইডিয়া আসবে, কিভাবে জুড়ছে সেই সম্বন্ধে কিছু আইডিয়া আসবে এবং সেটার উপর ভিত্তি করে বেশ কিছু জিনিস তোমরা লিখতে পারবে। এরকম অনেকগুলো দিয়েছি, লায়ন অ্যান্ড মাউস, মাইস ইন কাউন্সিল, এগুলো অনেকগুলো দিয়েছি স্টোরি। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমি চিঠি লেখা সম্পর্কে দিয়েছি। কিভাবে চিঠি লিখবে সেটা একেবারে ডিটেলে, আত্মীয় স্বজনের চিঠি, ঘনিষ্ঠ বন্ধুর চিঠি, সাধারণ পরিচিত লোকের কাছে চিঠি, এই একদম পুরোপুরি সেগুলো কিভাবে লিখবে না লিখবে একদম ডিটেলে ওই পিডিএফের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করে গুছিয়ে তোমাদের যাতে সুবিধা হয় সেইভাবে আমি এই জিনিসটাকে এক জায়গায় রেডি করে দিয়েছি। এবার অফিসিয়াল লেটার দেখো, যে একটা নমুনায় যে হেডমাস্টার মশাইয়ের কাছে কিভাবে চিঠি লিখতে হচ্ছে, কোন জায়গায় কিভাবে লিখছো, খুব সামান্য ছোট্ট করে জিনিসটাকে স্টেপ বাই স্টেপ একদম বাক্য দিয়ে দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। দেখো, পরপর করে এই জিনিসগুলো আমি বুঝিয়ে দিয়েছি, মিনস আমি কালেক্ট করেছি এমনভাবে যাতে তোমাদের মানে জিনিস এইগুলো দেখলে অনেকটা তৈরি হয়ে যায়। পিডিএফটা বেশি বড় না, ওইটুকু তৈরি করো, তোমাদের অনেকটা রাইটিংয়ে উপকার হবে। দেখো, পরপর বেশ কিছু অফিসিয়াল লেটার হেডমাস্টার মশাইয়ের কাছে, এই ধরনের অ্যাপ্লিকেশন অফ লিভ, ছুটির আবেদন, এই ধরনের বেশ কিছু দিয়ে দিয়েছি। এ বাদে কিছু, যেমন বন্ধুবান্ধবদের কাছে কিছু চিঠি লেখা, বাবার কাছে চিঠি লেখা, বেড়াতে গেছে কি চিঠি লেখা, এই সমস্তও কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই চিঠিগুলো তোমরা ভালো করে একটু পড়ে নিলে তোমাদের কিন্তু অনেকখানি উপকার হবে। এবার দেখো, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আর একটা বায়োগ্রাফি, দেখো আর একটা বায়োগ্রাফি দিয়ে দিয়েছি সত্যজিৎ রায়ের ওপরে। ঠিক আছে, এই বায়োগ্রাফিটাও এই নিচটাতে দেখবে কিভাবে জুড়ে সুন্দর করে করেছে। তাহলে এইগুলো যদি তোমার তৈরি থাকে, স্টকে থাকে, তাহলে আলাদা অন্য ধরনের যেটা আসবে সেটা সম্বন্ধে তুমি একটু চেঞ্জ করে, নাম ঠিকানা এইগুলোকে একটু চেঞ্জ করে তুমি কিন্তু চিঠিও লিখতে পারছো। তুমি স্টোরির ব্যাপারে একটা আইডিয়া হয়ে যাচ্ছে, প্যারাগ্রাফের সম্বন্ধে আইডিয়া হয়ে যাচ্ছে। এবার এসো, এইখানে কি দিয়েছি, ইজি সোশ্যাল ইস্যুস প্যারাগ্রাফ ফরম্যাট ব্ল্যাঙ্কস, মানে ওই আগে ক্লাসে যেভাবে দিয়েছি ব্ল্যাঙ্ক আছে, জায়গাগুলো জাস্ট একটু ফিল আপ করে দেবে, কিন্তু একটু বুদ্ধি কাটিও, প্রসঙ্গ অনুযায়ী লিখো। ঠিক আছে, মানে ফিল আপ করতে হবেই বলে ফিল আপ করা না, একটু প্যারাগ্রাফটাকে দেখে এই আমি যেই জায়গাটা দিয়েছি তার সঙ্গে আমি কিন্তু বাংলা করে দিয়েছি সেই সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি। এই দেখো, প্রথম বাক্য এরকম, দ্বিতীয় বাক্য এরকম, তৃতীয় বাক্য এরকম। ঠিক আছে, তাহলে বাংলাটা পড়লে তুমি বুঝতে পারছো যে বাক্যটা পরপর কিভাবে এগোচ্ছে। এই ফরম্যাটটাকে আমি পুরোপুরি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এর সঙ্গে কিন্তু এটাতেই আবার এই পুরো ফরম্যাটটাতে কিন্তু আমি চিঠি লেখার ফরম্যাটও দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এই যেমন ধরো এই একটা এক্সাম্পল চিঠি লেখার, এই একটা চিঠি লেখার এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, যে স্কুলের একটা বিষয় নিয়ে। তো এই জায়গাগুলোকে যদি তোমরা এইভাবে করতে পারো, কিভাবে বাম প্রান্ত থেকে ডান প্রান্তে কিভাবে তোমরা চিঠিটা পুরো বডি অফ দ্য লেটার যাকে বলা হয় সেটা কিভাবে লিখবে সেটা সম্বন্ধেও আমি বলে দিয়েছি। কাজেই এই পুরো জিনিসগুলো যদি তোমরা তৈরি করে নাও, তাহলে আশা করি তোমাদের রাইটিংয়ে
অনেকটাই সমস্যার সমাধান হবে। দেখো এইটুকু সময়ের মধ্যে আমি তো ডিটেলে ক্লাস নিয়ে তোমাদেরকে পুরো বাক্য তৈরি এইভাবে ওই হয় সেইভাবে তো আমি করতে পারছি না। তার জন্য তোমাদের এই দূর থেকে তোমাদের পাশে দাঁড়ানোর যতটা চেষ্টা করছি, এইভাবে পিডিএফ দিয়ে মুখে বলে যতটা পারছি বুঝিয়ে দিয়ে, এরপর বাড়িতে একটু চেষ্টা করো। এই চেষ্টাটা কি, যে জায়গায় তোমার বারবার বলেছি না যে দুর্বলতার চেকলিস্ট বানাও, একটা ক্লাস করেছি, তাহলে যে জায়গায় তোমার দুর্বলতা আছে সেইটাতে বেশি সময় দাও। তোমার যে যে বিষয়গুলোতে বেশি দুর্বলতা আছে, যদি রাইটিংয়ে বেশি দুর্বলতা থাকে তুমি তাতে বেশি সময় দাও। একটা দিন কি দুটো দিন পুরো ওইটাতেই দিয়ে দাও, দিয়ে ভালো করে তৈরি করে নাও। ধরো যে অঙ্কের উপপাদ্য সম্পাদ্যে যদি অসুবিধা থাকে সেইটার পিছনে একটু বেশি সময় দাও। এইভাবে নিজেকে কংক্রিট করে নাও যে ওই ওই জায়গায় দুর্বলতাগুলোকে হয়তো পুরোপুরি ওভারকাম করতে যদি নাও পারো, অন্তত যাতে সেটাকে লড়ে পিটে দিয়ে আসতে পারো, মানে কিছু লিখে আসতে পারো, সেই চেষ্টাটা অন্তত করো। ঠিক আছে? তো আজকে কি করলাম, এই ক্লাসটাতে আমি যতটা পারলাম তোমাদের রাইটিং সম্বন্ধে দিলাম। তো এটাতে দেখো তোমাদের কতটা উপকার হয়। আর তোমরা আমাকে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও। যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো একটু উপকার হলেও হতে পারে। আর যারা নতুন পুরনো সবাই রয়েছো তারা ভালো করে এই জিনিসগুলোকে, বেশি নেই কিন্তু পিডিএফটা বেশি বড় না, এই পিডিএফটুকু তোমরা যথেষ্ট একটু দেখে নিতে পারবে। এক জায়গায় করা আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক জায়গায় সব কিছু উদাহরণ দিয়ে রেখেছি, যেগুলো পড়লে তোমরা একটু সেগুলোকে মাথা কাটালে, পয়েন্টগুলোকে বা নামগুলোকে একটু আলাদা হয়ে গেলে তোমরা কিছু লিখে আসতে পারবে বলে আমি আশা করি। এর সঙ্গে বারবার বলেছি গ্রামারটা একটু চর্চা করো অবশ্যই। ভয়েস মানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এইগুলোকে করলে এগুলো লেখার ক্ষেত্রে লাগে। ন্যারেশন, এগুলো লেখার ক্ষেত্রে লাগে। একটু ওইগুলোকে দেখে নাও, আর সঙ্গে এই ফরম্যাটটাকে একটু চেষ্টা করো। আর রিসেন্ট যে তোমাদের গ্রামার বই আছে সেই গ্রামার বই থেকে, এবার বলছি কি এগুলো করলাম, তোমাদের ছোট ক্লাসের গ্রামার বই যদি থাকে তার থেকে এইগুলো করো, ছোট ক্লাসের থেকে করো, এই ক্লাসের থেকে না, যারা দুর্বল তাদের জন্য বলছি। আর এই সবটা একটু দেখা টেকা হয়ে গেলে রিসেন্ট ক্লাসের একদম ক্লাস 10-এর যে গ্রামার বইতে যে যে ধরনের প্যারাগ্রাফ আছে সেইগুলো এবং তার যে বাংলা অর্থ করে দেওয়া আছে সেইগুলো মাথার মধ্যে একটু নিয়ে নাও। মানে কি, কোন পয়েন্টের পরে কোন পয়েন্ট আসতে পারে বা কোনটা কিভাবে লিখবো, পরীক্ষার হলে তোমাকে ঘাবড়ে যেতে হবে না। ঠিক আছে? আমি জানি না আমি কতদূর পর্যন্ত তোমাদেরকে সাহায্য করতে পারছি, তোমরা একটু আমাকে জানিও। ভালো লাগলে আমি আরও চেষ্টা করব। তো আজকের এই ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে ছিলাম। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে এটা বোঝানোর ইংলিশ রাইটিংয়ের ব্যাপারে। তো আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খুব ভালো করে প্রস্তুতি নাও, নিশ্চয়ই পারবে। কোনো ঘাবড়ে যেও না, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এগো। ছোট ছোট পরিকল্পনা করো যে এটা 1 ঘন্টায় আমি 2 ঘন্টায় আমি এইটাকে রেডি করব, পরবর্তী আবার 4-5 ঘন্টা অন্য কিছু পড়াশোনা করে আবার 2 ঘন্টা এইটা দেখে নেব। এইভাবে যদি মাঝখানে পড়ার মাঝখানে 1 ঘন্টা করে যদি এই ধরনের রাইটিংটাতে বা যেটাই দুর্বলতা আছে তাতে সময় দাও, তাতে কোনো পড়াটা ক্ষতিগ্রস্তও হবে না, আবার যেটা দুর্বলতা থাকবে সেটাও তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অনেকগুলো জিনিস পরামর্শ তোমাদেরকে দিলাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে। নজর রাখো।